আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাত। প্রিয় লিসেনার্স, এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি ভয়ঙ্কর লোমহর্ষক একটি ভৌতিক ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটির সময়কাল 1990 সালের দিকে। ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমাকে বলেছেন ওনার নাম ঠিকানা গোপন রাখতে। তো আমি উনি যেভাবে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। বিকেলবেলা সুহানা তার মাকে জিনিসপত্র রেডি করে দিচ্ছেন। তার মা হাসপাতালে যাবে। সুহানার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে সারাদিন সুহানার চাচা ছিল, এখন সে বাসায় চলে যাবে। তাই আজ রাতে সুহানার মাকে হাসপাতালে থাকতে হবে। সুহানাও হাসপাতালে যেত, কিন্তু সে সেখানে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। তার মা তাকে বলে, মা সুহানা, আজ রাতটা তুই আর তোর ছোট ভাই নীলু বাসায় থাকবি। সুহানাও চিন্তায় পড়ে যায়। এর আগে কোনোদিন সে একা থাকেনি, তবে আজ তো সে একা না, তার সাথে ছোট ভাই নীলু তো আছেই। তাই সে বলেই ফেলে, মা তুমি একদম চিন্তা করো না, আমি কি আর ছোট রয়েছি? মাত্র একটা রাতের ব্যাপার, তুমি শুধু সকাল সকাল চলে এসো। ঠিক আছে মা, সাবধানে থাকিস, আর ভুলেও দরজা খুলবি না, কেউ ডাকলেও খুলবি না। নীলু বলে, মা আমি আছি তো, তোমার মেয়ের জন্য চিন্তা করো না। সোহানা বলে, ওলে আমার মিষ্টি ভাইটা, কত ছোট তুমি, আর তুমি রাখবে আমার খেয়াল। ঠিক আছে সুহানা, নীলুর খেয়াল রাখিস। সন্ধ্যার পর তাকে ঘুম পাড়িয়ে দিস। সুহানা মাথা নাড়ায়, ঠিক আছে মা। তার মা বাসা থেকে বেরিয়ে গেলে সুহানা দরজা বন্ধ করে দেয়। তাদের বাসাটা শহরের একেবারে শেষ প্রান্তে পড়েছে। সে নীলুকে নিয়ে পড়তে বসে। ভাই পড়ো এখন। সে নীলুকে নিয়ে পড়া দেখিয়ে দিচ্ছে, নিজের পড়াটাও একটু আয়ত্ত করে নিচ্ছে। কিছুক্ষণ পর তারা দুজনই খাওয়া দাওয়া করে নীলুকে বিছানায় শুইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে। একসময় নীলু ঘুমিয়ে পড়ে। সুহানা পড়তে বসে। আজ আকাশের অবস্থা তেমন ভালো না, বাইরে ঘন ঘন বজ্রপাত হচ্ছে। বিদ্যুৎ চমকানোর সময় পুরো ঘর আলোকিত হয়ে যাচ্ছে। পড়ার ফাঁকে ফাঁকে সে ফেসবুক ব্রাউজ করতে থাকে। আজ তার মনের মধ্যে কিছুটা ভয় লাগছে, কেননা এর আগে সে একা থাকেনি, যদিও নীলু সাথে আছে, কিন্তু ও তো ছোট মানুষ। সুহানা দেখে প্রচণ্ড বাতাসে দরজার পর্দাগুলো উঠছে। সাদা পর্দা হওয়ায় সেগুলো দেখতে একটু অন্যরকম লাগছে। সে গিয়ে পর্দাগুলো পেঁচিয়ে একপাশে রেখে দেয়। খাটের এক কোণে বসে একটা বই হাতে বসে এক মনে পড়ছে। এভাবে বই পড়ার সময় সে কখন যে সেখানেই ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। হঠাৎই একটা বজ্রপাতের আওয়াজে তার ঘুম ভাঙে। সে বিছানা ছেড়ে উঠে বসে একটু পানি পান করে সে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন রাত 11টা বাজে। বিছানা গুছিয়ে শুয়ে শুয়ে বই পড়তে থাকে। অবসর সময় উপন্যাস পড়ার অভ্যাসটা তার দীর্ঘদিনের। সে উপন্যাস পড়তে পছন্দ করে। হঠাৎই তার নাকে একটা অদ্ভুত গন্ধ আসে। পুরো ঘর খুঁজেও যখন কিছু পেল না, তখন সে আবারও শুয়ে পড়ে। একা একা তার কিছুতেই ঘুম আসছে না। ইস, আজ যদি বান্ধবী ঈশিতা থাকতো তাহলে গল্প করেই সময় কেটে যেত। আচ্ছা, ঈশিতাকে একটা কল দিয়েই দেখি। ঈশিতাকে কল দিলে সে বলে, কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি? ঈশিতা বলে, কেন, কি হয়েছে? সুহানা বলে, কিছু না, ভালো লাগছিল না, তাই তোকে কল দিলাম। বাসায় আজ আমি একা আছি, সাথে ছোট ভাইটা আছে। যদি তুই থাকতি তাহলে অনেক মজা হতো। ঈশিতা বলে, দেখ সুহানা, এটা পাগলামি ছাড়া কিছু না। এখন রাত 11টার বেশি বাজে। আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর এখানে কিভাবে আসব? সুহানা বলে, আরে তুই এভাবে বলছিস কেন? আমি কি তোকে আসতে বলেছি? ঠিক আছে, তুই ঘুমা, আমি বরং সিয়ামকেই কল দেই। ঈশিতা বলে, হ্যাঁ দে, সিয়ামকে কল দিয়ে তোর বাসায় ডেকে নিলেই পারিস, ওর সাথে তোর আরও ভালো সময় কাটবে। সুহানা রেগে বলতে থাকে, দেখ ঈশিতা, তুই কিন্তু বেশি বলে ফেলছিস। তারপর সুহানা কলটি কেটে দেয়। তারপর সুহানা ভাবে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাহলে ঈশিতা এখানে আসতো, কি আর করার। শুয়ে শুয়ে বই পড়তে থাকে। আচ্ছা দেখি তো সিয়ামের সাথে একটু গল্প করি। সিয়াম আর সুহানা একই কলেজে পড়ে, তারা খুব ভালো বন্ধু।
সিয়ামকে কল দিলে সে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার সুহানা, তুমি এত রাতে কল দিয়েছো? এই তো ঘুম আসছিল না, তাই ভাবছি তোমার সাথে একটু গল্প করি। সিয়াম বলে, এই বৃষ্টির রাতে গল্প না করে ভালো করে একটা ঘুম দাও। সুহানা বলে, ঘুম আসলে কি আর তোমাকে কল দিতাম? আসলে হয়েছে কি, আজ বাসায় আমি একা, মা গিয়েছে হাসপাতালে, তাই একা একা ভয় লাগছে, সেজন্য ভাবলাম তোমাকে কল দিয়ে একটু গল্প করি। সিয়াম বলে, এখন ঘুমাও, নয়তো জেগে থাকলে তোমাকে ভূত এসে ভয় দেখাতে পারে। সুহানা রেগে যায়, দেখো তুমি কিন্তু ভালো করছো না, তুমি তো জানোই আমি এসবে ভয় পাই, আর আজ রাতে বাসায় আমি একা, নীলু তো ছোটো মানুষ। সিয়াম বলে, আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাবো, কাল সকালে তোমাকে কল দেব বলেই কলটি কেটে দেয় সিয়াম। সুহানা রেগে ফোনটি বিছানায় ছুঁড়ে মারে, একটাও কাজের নয়, আমার কথায় কেউই শুনলো না। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। বই পড়তে পড়তে সুহানার চোখ প্রায় লেগেই আসছিল, তখন ওই দরজায় কে যেন নক করে। সুহানার চোখ মেলে তাকায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 12টার মতো বাজে। এত রাতে কে এসেছে? নাকি তার মা এসে পড়ল? না, মা তো যাওয়ার সময় বলেছে আজ রাত তিনি হাসপাতালেই থেকে যাবে। তাহলে দরজায় কে এসেছে? সুহানা ভাবে, মা তো যাওয়ার সময় বলেছিল দরজায় কেউ নক করলে ভুলেও দরজা খুলবি না। তাহলে এখন সে কি করবে? সুহানা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়, দরজার ডোরহোল দিয়ে দেখার চেষ্টা করে। সুহানা খুবই অবাক হয়, দরজার বাহিরে একটি মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে, মার মুখে স্পষ্টতই মলিনতার ছাপ। মহিলাটির কোলে একটা বাচ্চা আছে। সুহানার মনে মায়া হয়, বারবার মহিলাটি বলছে, কে আছেন, আমাকে একটু আশ্রয় দিন, এই বৃষ্টির মধ্যে আমাকে একটু জায়গা দিন। সুহানা ভাবে, যাই হোক না কেন সে দরজা খুলবে না। সে বিছানায় বসে থাকে, কিন্তু ছোট বাচ্চার কথা ভেবে সে ভাবে না এই ঝড় বৃষ্টির রাতে মহিলাটি তার বাচ্চাকে নিয়ে কোথায় থাকবে। না, মহিলাটিকে ভেতরে নিয়ে আসি। সে ভয়ে দরজাটি খুলে দিতেই ঘরের ভেতর ঠান্ডা বাতাস এসে পুরো রুমটি ঠান্ডা করে দেয়। জানালার পর্দাগুলো নড়তে থাকে। তখনই সুহানার ফোনে কল আসে। সে মহিলাকে কোনো কিছু না বলে ফোনটি রিসিভ করতে ভেতরে চলে যায়। সিয়াম কল করেছে। সিয়াম, তুমি কেন কল করলে? সিয়াম বলে, আমি সরি বলছি, তখন চোখে অনেক ঘুম লেগেছিল, তাই কথা বলার মুড ছিল না। সব কিছু ঠিক আছে তো সুহানা? সুহানা বলে, হ্যাঁ সবই ঠিক আছে, তবে এইমাত্র একটি মহিলাকে রুমের ভেতরে নিয়ে আসলাম। সিয়াম বলে, সুহানা তুমি এটা ঠিক করোনি, এখনই মহিলাটিকে বের করে দাও। এই রাতের বেলা একটি মহিলা কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাও আবার বৃষ্টির রাতে? এটা তো কোনো রহস্য আছে। তুমি এখন এই মুহূর্তে মহিলাটিকে বের করে দাও। সুহানা বলে, সিয়াম, মহিলা একা হলে তাকে আশ্রয় দিতাম না, কিন্তু মহিলার কুলে একটি বাচ্চাও আছে। সিয়াম বলে, শুনো, আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে না। কে জানে কোনো আপদ মানুষের রূপে তোমার বাসায় অবস্থান করেছে। দেখো সিয়াম, কোথায় আমাকে সাহস দিবে তা না, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। সিয়াম বলে, শুনো, তুমি ওই মহিলার থেকে সাবধানে থাকবে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। যাই হোক, দেখি আমি কিছু করতে পারি কিনা। এই বলে সে ফোন কেটে দেয়। সুহানা পেছনে তাকাতেই দেখে সেই মহিলাটি বিছানায় তার বাচ্চাকে শুইয়ে নিজের চুল মুছতে থাকে। সুহানা দরজা বন্ধ করে মহিলাটিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন, আর আপনি এত ছোট বাচ্চাকে নিয়ে এত বৃষ্টির মধ্যে বের হলেন কেন? মহিলাটি বলে, আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, টাকার জন্য আমাকে অনেক মারধর করেছে, সবশেষে আমার বাচ্চাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। এটা শুনে সুহানা বলে, আপনার স্বামীটা কত নিষ্ঠুর, এইটুকু বাচ্চাকে নিয়ে কেউ এসব কথা বলে? মহিলাটি বলে, মা তুমি আমাকে তোমার বাসায় ঠাঁই দিয়েছ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? সুহানা বলে, না আন্টি, কি যে বলেন আপনি, এই ঝড় বৃষ্টির রাতে আপনি এত ছোট বাচ্চাকে নিয়ে বাহিরে ঘুরছেন, আপনাকে কি করে না বলি আমি, বলুন? এটা তো আমাদের সকলের দায়িত্ব। যাই হোক, আপনার কাপড়গুলো তো সব ভিজে গেছে, আপনি এক কাজ করুন, এই নেন, এগুলো আমার মায়ের কাপড়, আপনি ওয়াশরুম থেকে এগুলো চেঞ্জ করে আসুন। মহিলাটি হাসতে হাসতে বলে, মা তোমার তো দয়ার শরীর, ঠিক আছে আমি কাপড় চেঞ্জ না করে না আসা পর্যন্ত আমার বাচ্চাটার খেয়াল রেখো।
সুহানা বলে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। মহিলাটি ওয়াশরুমে চলে গেল। সুহানা বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে বাচ্চাটি অনেক সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এত কিউট একটা বাচ্চা, মানুষ এত হিংস্র হয় কিভাবে? এত ফুটফুটে একটা বাচ্চাকে কিভাবে মেরে ফেলার হুমকি দেয়? ছি, ওইসব মানুষের উপর আল্লাহর গজব পড়ুক। বাচ্চাটা কি সুন্দর ঘুমাচ্ছে। বাচ্চাটিকে কুলে নিতে সুহানার অনেক মন চায়। যখনই সে বাচ্চাটিকে কুলে নিতে যাবে তখনই তার ফোনে আবারও কল আসে। সিয়াম কল করেছে। কি ব্যাপার সুহানা, এখন কি খবর? মহিলাটাকে বের করেছো? সুহানা বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই ঝড় বৃষ্টির রাতে একটা বাচ্চা সহ মহিলাকে আমি কিভাবে বেরিয়ে যেতে বলি? আমি এত অমানুষ না। সিয়াম তাকে শাসায়, দেখো সুহানা, এখানে মানুষ অমানুষের কথা ওঠেনি। আমি যা বলি তা মন দিয়ে শোনো। আচ্ছা, আগে এটা বলো যে মহিলাটি এখন কোথায়? সুহানা বলে, সে ওয়াশরুমে গেছে কাপড় চেঞ্জ করতে। সিয়াম বলে, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। কোনো মহিলাই এত ঝড় বৃষ্টির মধ্যে এত ছোট বাচ্চা নিয়ে বাইরে বের হবে না। এটা নিশ্চয়ই কোনো অশরীরী। তুমি এখনই যাও, গিয়ে বাহির থেকে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দাও। সিয়ামের কথা শুনে সুহানা ভয়ে কাঁপতে থাকে। তার মানে এখন মার রুমে যে আছে সে একটা ভয়ঙ্কর অশরীরী? না, এটা হতে পারে না। সুহানা দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা লাগাতে যায়। তখনই সেই মহিলা বের হয়ে আসে। সুহানা চমকে যায়। সে কি করবে এখন, কিছুই বুঝতে পারছে না। মহিলাটি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে? সুহানা বলে, না, আপনি আসতে লেট হচ্ছিল, তাই আমি একটু দেখছিলাম আপনাকে ডাকবো বলে। তখন কানের কাছে ওপাশ থেকে সিয়াম বলেই যাচ্ছে, সাবধান সুহানা, তুমি ওর চোখের দিকে তাকাবে না। সুহানা মহিলাটির চোখের দিকে তাকিয়ে খেয়াল করে, আসলেই তো মহিলার চোখ দুটো অস্বাভাবিক দেখতে, খুবই অদ্ভুত লাগছে দেখতে। মহিলাটি জিজ্ঞেস করে, তুমি কি ফোনে কারো সাথে কথা বলছো? সুহানা বলে, না, মানে হ্যাঁ, আমি কথা বলছি। তখনই পাশের রুম থেকে নীলুর চিৎকারের আওয়াজ আসে। সুহানা দৌড়ে নীলুর কাছে যায়। সে দেখে নীলুফা বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর বাচ্চাটির জায়গায় কিছু ছাই পড়ে আছে। এটা দেখে সুহানা ভয়ে চিৎকার করতে থাকে। অন্যদিকে সিয়াম তখনও ফোনের ওপাশ থেকে বলছে, ঠিক আছে সুহানা, তুমি নিজেকে সামলাও, মনের ভয়টাকে দূর করো। এদের থেকে বাঁচতে হলে তোমাকে সাহস দেখাতে হবে। এটা বলতেই ফোনটি কেটে যায়। আর সেই মহিলাটি সুহানার দিকে ভয়ানকভাবে তাকায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কেন যে সে রাতের বেলা মায়ের কথা অমান্য করে দরজা খুলতে গেল? তখনই সুহানা জিজ্ঞেস করে, তুমি কে? মহিলাটি হাসতে হাসতে তার আসল রূপে ফিরে আসে। কি ভয়ানক আর বিচ্ছিরি দেখতে! সুহানা মহিলার এর রূপ ভয়ার্ত চেহারা দেখে চোখ বন্ধ করে রাখে। নীলুও ভয়ে চিৎকার করতে থাকে। মহিলাটি আস্তে আস্তে সুহানার কাছে আসে। এইবার আমি তোর ঘাড় মটকাবো। তারপর নীলুর দিকে ইশারা করে বলে, একে তো আমি চিবিয়ে খাবো, একদম কচি বাচ্চা, আমার খুব পছন্দ। মহিলাটি সুহানার চুলের মুঠি ধরে ফেলে। সুহানা অনেক চেষ্টার পরেও ভয়ানক আত্মার কাছ থেকে ছুটতে পারছে না। তখনই দরজায় কে যেন নক করে আর বারবার বলছে, দরজা খুলো, আমি এসে গেছি। সুহানা বুঝতে পারে এটা সিয়াম, কিন্তু সে দরজা খোলা তো দূরের কথা, দরজার কাছেই যেতে পারছে না। সুহানা তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। সে বুঝতে পারে এই ভয়ঙ্কর অশরীরীটি তার ঘাড় মটকানোর জন্য এভাবে চুল ধরেছে। সুহানা বারবার বলতে থাকে, নীলু ভাই, যা, দরজাটা খুলে দে, দরজাটা খুল তাড়াতাড়ি ভাই। নীলু দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আর তখনই সিয়াম একটা লোহার শাবল উঁচিয়ে সেই ভয়ানক মহিলাটির কাছে আসতে থাকে। মহিলাটিকে আঘাত করলেও তার কিছু হয় না। তখন সেই মহিলাটি হাসতে থাকে আর বলতে থাকে, এখন তো আমি তোকেও খাবো। এটা বলে সে সুহানাকে ছেড়ে দিয়ে সিয়ামকে ধরতে যায়। আর সিয়াম তার পকেট থেকে গ্যাস লাইট বের করে সেটার দিকে ধরে। আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে সব অশরীরী ও আত্মার মতো এই অশরীরীটিও ভয়ে কাছে আসে না। সিয়াম বলে, শয়তান, ভেবেছিলি এই বাসায় মেয়েটির সাথে কেউ নেই, তাই না? এখন দেখ আমি তোর কি করি। সুহানা, একটু কেরোসিন নিয়ে আসো, আমি একে পুরে কয়লা বানিয়ে দেব। যখন ওই সিয়াম সেটার দিকে আগুন দিতে যাবে তখনই সেই মহিলাটি করুণ কান্নায় ভেঙে পড়ে। বলতে থাকে, আমাকে মেরো না, আমি কারো কোনো ক্ষতি করব না। সুহানা কিছু বলার আগেই সিয়াম বলে, ছলনাময়ী, তুই বাচ্চা সহ এখানে এসে ভুল করেছিস, এইবার তুই মর, আগুনে পুড়ে মর। এটা বলেই
সিয়াম তখন আগুন ছুঁড়ে মারে ওই মহিলাটির দিকে, আর মুহূর্তের মধ্যেই সেই ভয়ানক মহিলাটি চিৎকার করতে করতে সেখানেই অদৃশ্য হয়ে যায়। সিয়াম বলে, সুহানা, তোমাকে আমি আগেই বলেছিলাম সাবধান থাকতে। তখন সুহানা বলে, আমার ভুল হয়েছে, মা আমাকে অনেকবার একথাটি বলেছিল। কিছুক্ষণ পর তারা খেয়াল করে ঘরের মেঝেতে সুহানার মায়ের কাপড়গুলো পড়ে আছে, আর তাদের বিছানায় পড়ে আছে কিছু ছাই। নীলু দৌড়ে গিয়ে তার আপুকে জড়িয়ে ধরে। ততক্ষণে প্রায় ভোর হয়ে যায়, আর চারদিকে ফজরের আজান শোনা যায়। তখন সুহানার মা বাসায় ফিরে আসে। সুহানা ও নীলু দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরে। সুহানা জানে আজ তার মাকে ছাড়া একটা রাত দুই ভাই বোনের কেমন কেটেছে। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয় লিসেনার্স দয়া করে কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কতটুকু ভয় দিতে পেরেছে। আর প্রিয় লিসেনার্স, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে প্রিয় লিসেনার্স আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন ঘটনা শেয়ার করার জন্য। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আজ রাত 10টায় আরেকটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি এবং 11টায় থাকবে আরেকটি এপিসোড প্রিয় লিসেনার্স। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।